ফরিদাবাদে উদ্ধার অ্যামোনিয়াম নাইট্রেট পরীক্ষার সময় এরকম বিস্ফোরণ ঘটলো, যে ঘটনায় বিভিন্ন মহল থেকে গাফিলতির বিষয় সামনে আসছে, কিন্তু একাধিক প্রশ্ন উঠে আসছে। কি কি সেই প্রশ্ন আরো বিস্তারিত আমরা জানবার চেষ্টা করব। আমাদের প্রতিনিধি অতনু হালদার আমাদের সঙ্গে রয়েছেন। অতনু, এরকম একটা বিস্ফোরণ যেখানে 9 জনের প্রাণ চলে গেল, একাধিক প্রশ্ন তো সামনে আসছে, কি কি সেই প্রশ্ন? দেখো, শুধু 9 জনের প্রাণ গেছে তাই নয়, 27 জন আহত হয়েছেন পুলিশ এবং সরকারি কর্মী মিলিয়ে, এবং 3 জন সাধারণ মানুষও তারাও গুরুতর আহত হয়েছেন। এখন পুরো ঘটনাটাকে ঘিরে বিভিন্ন মহল থেকে বেশ কয়েকটা প্রশ্ন উঠছে। জম্মু কাশ্মীরের ডিজি যদিও বলছেন যে রীতিমতো সতর্কতার সঙ্গে এই বিস্ফোরক ফরিদাবাদ থেকে কাশ্মীরে নিয়ে আসা হয়েছিল এবং সেটা থানার পাশে ওপেন এরিয়া স্টোর করে রাখা ছিল, এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা যে দুর্ঘটনাবশত এই বিস্ফোরক থেকে বিপুল বিস্ফোরণ হয়েছে এবং তাতে 9 জনের মৃত্যু হয়েছে এবং 27 জন পুলিশ এবং সরকারি কর্মী এবং আরো 3 জন সাধারণ মানুষ তারা আহত হয়েছে। কিন্তু প্রশ্ন যেগুলো উঠছে, যে প্রথম প্রশ্ন যেটা উঠছে, যে এটা তো জানা ছিল যে এটা শুধু অ্যামোনিয়াম নাইট্রেট নয়, অ্যামোনিয়াম নাইট্রেটের সঙ্গে কোনো কেমিক্যালও এর সঙ্গে মিক্স করা হয়েছিল। কারণ বিস্ফোরণের পর প্রাথমিকভাবে যে ফরেন্সিক রিপোর্ট আসছিল এবং তা দেখে গোয়েন্দারা যেটা বলছিলেন যে শুধুমাত্র অ্যামোনিয়াম নাইট্রেট নয়, অ্যামোনিয়াম নাইট্রেটের সঙ্গে আরো কোনো কেমিক্যাল মিক্স করা হয়েছিল এবং তার কারণেই দিল্লিতে বিস্ফোরণের ঘটনাটা ঘটে। তুমি জানো যে ফরিদাবাদে যে বিস্ফোরক ধরা পড়েছিল, যেটা জম্মু কাশ্মীর পুলিশ উদ্ধার করেছিল, সেই বিস্ফোরকেরই একটা অংশ নিয়ে এসে ডাক্তার ওমর সে দিল্লি লালকেল্লার সামনে বিস্ফোরণটা ঘটায়। এখন প্রশ্ন হচ্ছে যে এই রকম বিপুল পরিমাণ বিস্ফোরক, প্রায় 3 টন বিস্ফোরক, সেটা প্রথম কথা হচ্ছে সেটাকে কেন হরিয়ানা থেকে কাশ্মীর পর্যন্ত নিয়ে যাওয়া হলো, সেটা নিয়ে যাওয়ার আদৌ কোনো প্রয়োজন ছিল কিনা। বিশেষজ্ঞরা বলছেন যে যেখানে কেস হয়েছে অর্থাৎ কাশ্মীরে, সেই নওগাম থানার কাছাকাছি যিনি ম্যাজিস্ট্রেট আছেন, যে ম্যাজিস্ট্রেটের এলাকায় এই নওগাম থানা পড়ে, সেখানে ম্যাজিস্ট্রেটের পারমিশন নিয়ে এই হরিয়ানার ফরিদাবাদ থেকে এই যে বিস্ফোরক উদ্ধার হয়েছিল, ফরেন্সিক বিশেষজ্ঞদের দিয়ে তার স্যাম্পেল কালেক্ট করিয়ে বাকি বিস্ফোরক সেফলি নষ্ট করে দেওয়া যেত এবং সেটা সেখানেই করে ফেলা যেত। এটা ম্যাজিস্ট্রেটের পারমিশন নিয়ে করা যায়। তা সত্ত্বেও কেন এই বিপুল পরিমাণ বিস্ফোরক সেটা ট্রান্সপোর্ট করে কাশ্মীর পর্যন্ত নিয়ে যাওয়া হলো? 1, 2, যে নিয়ে যাওয়া হলো কিন্তু সেটাকে কেন সেফলি রাখা হলো না যাতে তার থেকে কোনো দুর্ঘটনা না ঘটে? 3, যে প্রশ্নটা উঠছে যে এই ঘটনায় যারা মারা গেছে তার মধ্যে 3 জন ফরেন্সিক বিশেষজ্ঞ রয়েছেন, 2 জন ফটোগ্রাফার রয়েছেন, 2 জন রেভিনিউ অফিসার রয়েছেন, 1 জন দর্জি রয়েছেন এবং স্টেট পুলিশের 1 জন কর্মীও রয়েছেন। এখন এই ফরেন্সিক বিশেষজ্ঞ, ফটোগ্রাফার এরা কি করেছিলেন অত রাতে? তার মানে অত রাতে ওই বিস্ফোরক থেকে স্যাম্পল কালেকশনের বা সেখানে কোনো পরীক্ষা নিরীক্ষার কাজ চলছিল। বিস্ফোরণটা ঘটেছে রাত্রি 11:20 তাহলে এত রাতে কেন সেখানে স্যাম্পল কালেকশনের কাজ চলছিল বা পরীক্ষা নিরীক্ষার কাজ চলছিল? সেটা কি দিনের বেলা করা যেত না? এই প্রশ্ন উঠছে। যেখানে বিপুল পরিমাণ বিস্ফোরক যে মজুত করে রাখা রয়েছে, সেখানে রাতে কাজ করার ঝুঁকি কেন নেওয়া হলো? এই প্রশ্ন উঠছে। ঠিক আরো যে প্রশ্নটা উঠছে যে যেখানে এই বিস্ফোরক রাখা ছিল থানার পাশেই, সেখানে থানা রয়েছে একদম পাশেই, এবং আমরা জানি এটা যে জঙ্গিদের নানা রকম অ্যাক্টিভিটি পুরো কাশ্মীর জুড়ে রয়েছে। সেখানে এই সমস্ত জায়গায় যদি বিস্ফোরক রাখার ঝুঁকিও নেওয়া হয়, তাহলে পরে সেখানে কি প্রপার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট ছিল? এই প্রশ্ন উঠছে। যদিও বলা হচ্ছে এটা দুর্ঘটনাবশত হয়েছে ঘটনাটা, তাও প্রশ্ন উঠছে সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে। এত জোরে বিস্ফোরণ হয়েছে, থানার একটা অংশ উড়ে গেছে, এত লোকের মৃত্যু হয়েছে, এত লোক আহত হয়েছে। তাহলে প্রশ্নটা হচ্ছে যে আমরা বিভিন্ন সময় যেটা দেখেছি, তুমি যদি ধরো আমাদের রাজ্যে জিটকার জঙ্গলে আইডি নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণ ঘটে প্রাণ গেছে, বা বিভিন্ন সময় মজুত করা বিস্ফোরক থেকে মজুত করা বারুদ থেকেও দুর্ঘটনা ঘটে গেছে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে প্রশ্ন উঠেছে
যে এক্ষেত্রে যথেষ্ট সেফটি সিকিউরিটি ছিল কি, অর্থাৎ গাফিলতির প্রশ্ন উঠেছে। এক্ষেত্রেও সেই প্রশ্ন উঠছে যে এখানে কি গাফিলতি রয়েছে? কেন এই বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করার পরেও পুলিশ যথেষ্ট সতর্ক থাকবে না? কেন এই গাফিলতি হবে? এই যে এতগুলো মানুষের প্রাণ গেল, এতগুলো মানুষ আহত হলেন, তাহলে এর দায় কে নেবে? যেখানে একটা জঙ্গিদের কাছ থেকে বিস্ফোরক উদ্ধার করে জঙ্গি নাশকতার ঘটনা এড়ানো গেল, কিন্তু থানায় নিয়ে গিয়ে সেই বিস্ফোরক বিস্ফোরিত হয়ে এতজন মানুষের প্রাণ গেল, এতজন মানুষ আহত হলেন, তাহলে এই গাফিলতির দায় কে নেবে? এখন সেই প্রশ্নটাও উঠছে জম্মু কাশ্মীর পুলিশের তরফ থেকে। যদিও বলা হচ্ছে দুর্ভাগ্যজনকভাবে দুর্ঘটনাবশত এই ঘটনা ঘটেছে, কিন্তু তা সত্ত্বেও এই প্রশ্নগুলো উঠছে, তোমাকে যেগুলো বললাম, যে কেন ফরিদাবাদ থেকে কাশ্মীর পর্যন্ত বিপুল পরিমাণ বিস্ফোরক নিয়ে যেতে হলো, কেন সেখানে নিয়ে গিয়ে সেফটি অ্যান্ড সিকিউরিটির সঙ্গে সেগুলোকে স্টোর করা সম্ভব হলো না, কেন এত রাতে পরীক্ষা নিরীক্ষা করার বা স্যাম্পেল কালেকশনের প্রয়োজন হলো, সেগুলোকে দিনে করা যেত না, এবং এই বিস্ফোরক এর সঙ্গে অন্য কেমিক্যাল মিশ্রণ করা আছে এই সন্দেহ থাকা সত্ত্বেও কেন সেটাকে এমন ভাবে হ্যান্ডেল করা হলো না যাতে কোনো ঘটনা না ঘটে? তারপরেও এই ঘটনা ঘটলো, ফলে এর দায়কে নেবে তা নিয়ে প্রশ্ন উঠছে। ধন্যবাদ অতনু। 19 অক্টোবর শ্রীনগরের বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায় জৈশ-ই মোহাম্মদের পোস্টার পড়তে, এবং তার পরবর্তীকালে নওগ্রাম থানার পুলিশ তারা একটি মামলা রুজু করে, এবং সেই মামলার পরবর্তীকালে কিন্তু নওগ্রাম থেকে অর্থাৎ জম্মু কাশ্মীর থেকে 850 কিলোমিটার দূরত্বে এই যে ফরিদাবাদ, এখানে এসে পৌঁছায় নওগ্রাম থানা পুলিশ এবং জম্মু কাশ্মীর পুলিশ ফরিদাবাদ পুলিশকে সঙ্গে নিয়ে। মুজাম্মিল তার যে দুটি বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল, এবং সেই দুটি বাড়ির মধ্যে একটি বাড়ি যেখান থেকে উদ্ধার হয়েছিল 358 কেজি বিস্ফোরক, এবং অপর একটা জায়গা থেকে বাকি আরো বিস্ফোরক উদ্ধারের ঘটনা ঘটে। এই যে বিস্ফোরক এখানে উদ্ধার হয় গত রবিবার এবং সোমবার দিন, তার পরবর্তীকালে কিন্তু এই বিস্ফোরক নিয়ে যাওয়া হয় এখান থেকে শ্রীনগরে, এবং এর পরবর্তীকালে শুক্রবার রাত্রিবেলা সেই বিস্ফোরক থেকে যখন স্যাম্পেল কালেকশনের কাজ চলছিল, সেই সময় ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিল, রেভিনিউ অফিসার উপস্থিত ছিল, পুলিশ উপস্থিত ছিল, ফরেন্সিক উপস্থিত ছিল, তার মধ্যেই ঘটে যায় এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা, যাতে ইতিমধ্যে 9 জনের মৃত্যু হয়েছে এবং 32 জন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন। ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। দিল্লি বিস্ফোরণের পর আপনারা জানেন যে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ছাত্র জিগার তাকে আটক করে নিয়ে যায় এনআইএ। তাকে জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হলো। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে। শিলিগুড়িতে এই জিগারকে জিজ্ঞাসাবাদ করা হয়, আবির তাকে ছেড়ে দেওয়া হলো, এনআইএ সূত্রে কি জানতে পারছো? দেখো, দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে এমনটাই জানা যাচ্ছে, এবং যেটা এনআইএ সূত্রে খবর যে 2024 সালে সে এমবিবিএস পাস করে আল ফালাহ ইউনিভার্সিটি থেকে, এবং এই যে ঘটনা ঘটেছে সেখানে বেশ কয়েকজন চিকিৎসকের যোগ পাওয়ার জন্যই সেখানে যারা যারা পড়েছে এরকম অনেকজনকেই তারা জিজ্ঞাসাবাদ করছে, এবং বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহের জন্যই এই প্রক্রিয়া তারা চালিয়েছে, এবং শিলিগুড়ি তাকে গতকাল থেকে আজ পর্যন্ত জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। যেটা এনআইএ সূত্রে খবর, একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে সেটাকে খতিয়ে দেখা হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে প্রয়োজনে দিল্লিতে তাকে ফের ডাকা হতে পারে এমনটাও জানানো হয়েছে বলে এনআইএ সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ।